বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও ফেসবুক ক্লাসে স্বাগতম। আশা করি করোনার এই ক্লান্তিকালে তোমরা যার যার বাসায় অবস্থান করে ভালো আছো এবং ভালো থাকো এ প্রত্যাশা করি। এছাড়া কারিগরি শিক্ষা অঙ্গনের সকল কর্মকর্তাবৃন্দ, A2I সকল কর্মকর্তাবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ, যা ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শিক্ষা অঙ্গনকে সুদূর প্রসারিত করার একটি প্রয়াস, এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। উপস্থাপনায় আছি আমি প্রকৌশলী শেখ মোহাম্মদ সাজিদুল আনোয়ার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে উপস্থিত আছো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো বন্ধুরা। ওকে, তাহলে মূল আলোচনায় আসা যাক। আজকের আলোচনার বিষয় ইলেকট্রিক্যাল সার্কিট 1 66721 পর্ব দ্বিতীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিকেলের একটি বিষয়। আজকের লেকচার 20। আজকে আমরা অধ্যায় 3 অর্থাৎ সার্কিট থিওরেম নিয়ে আলোচনা করব। সার্কিট থিওরেম প্রথম টপিকটা মূলত কারশফের কারেন্ট এবং ভোল্টেজ সূত্র। শিক্ষণফল এই অধ্যায়ে আজ আমরা যা যা শিখতে পারবো: কারশফের কারেন্ট সূত্র এবং এর সমস্যা সমাধান, কারশফের ভোল্টেজ সূত্র এবং এর সমস্যা সমাধান, এবং কারশফের কারেন্ট ও ভোল্টেজ সূত্র এর সাহায্যে কিভাবে সমস্যা সমাধান করা যায়। মূলত এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আসা যাক কারশফের কারেন্ট এবং ভোল্টেজ সূত্র। প্রথমে কারশফের কারেন্ট সূত্র। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সংজ্ঞায়িত করেছি যে বৈদ্যুতিক নেটওয়ার্কের বা সার্কিটের কোনো এক বিন্দুতে বা সংযোগ স্থলে মিলিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল শূন্য হয়। অর্থাৎ এই সংযোগ স্থলে দেখো I2 প্লাস I3 মাইনাস I1 মাইনাস I4 সমান সমান শূন্য লিখেছি আমরা। তাহলে আবার তোমরা সংজ্ঞাটা একটু দেখে নাও। বৈদ্যুতিক নেটওয়ার্কের বা সার্কিটের কোনো এক বিন্দুতে বা সংযোগ স্থলে মিলিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল শূন্য হয়। তাহলে দেখো আমরা নিচে একটা চিত্র দিয়েছি। এই চিত্রে দেখো এ একটা বিন্দু, বা এটাকে আমরা কি বলতে পারি, এটা আমরা বিন্দু বলতে পারি, পয়েন্ট, অথবা এটা আমরা সংযোগ স্থল বলতে পারি, অথবা আমরা এটা একটা নোড বলতে পারি। তাহলে এই সংযোগ স্থলে যেই সব কারেন্ট সমূহ আসতেছে এবং এই বিন্দু হতে যে সব কারেন্ট সমূহ বের হচ্ছে, এই দুটার বীজগণিতিক যোগফল কি হবে? শূন্য হবে। এটাই আমরা লিখেছি যে এ সংযোগ স্থলে। তাহলে দেখো কোন কোন কারেন্টটা ঢুকতেছে অর্থাৎ আসতেছে এই বিন্দুতে। তাহলে দেখো I2 কারেন্টটা আসতেছে, আর কোন কারেন্ট আসতেছে? I3 কারেন্ট আসতেছে। তাহলে দুইটা কারেন্ট আসতেছে এবং দেখো দুইটা কারেন্ট বের হচ্ছে, একটা কি I1 আর একটা I4। এই কারণে লিখেছি I2 প্লাস I3 মাইনাস I1 মাইনাস I4, কারণ দুইটা বের হচ্ছে। তাহলে এটা বীজগণিতিক যোগফল শূন্য। অথবা আমরা বলতে পারি বৈদ্যুতিক নেটওয়ার্কের বা সার্কিটের কোনো এক বিন্দুতে আগত কারেন্টের বীজগণিতিক যোগফল এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল সমান হয়। তাহলে দেখো এই যে আগত অর্থাৎ এই বিন্দুতে যে কারেন্ট দুটো ঢুকতেছে I2 I3, এই দুটো যোগফল সমান সমান কি হবে? I1 এবং I4, এই দুটো যোগফল সমান। দেখো আমরা তাই লিখেছি এর সংযোগ স্থলে I2 প্লাস I3 সমান সমান কি? I1 প্লাস I4। অর্থাৎ বৈদ্যুতিক নেটওয়ার্কে বা সার্কিটের কোনো এক বিন্দুতে আগত কারেন্টের বীজগণিতিক যোগফল এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল কি হয়? সমান হয়। তাহলে বন্ধুরা বা প্রিয় শিক্ষার্থীরা, কারশফের কারেন্ট সূত্র কি আমরা জানতে পারলাম। তাহলে দেখো এখানে আমরা একটা নোড বা জাংশন দিয়েছি অর্থাৎ সংযোগ স্থল দিয়েছি, এই যে গোল দিয়ে দেখানো হচ্ছে। তাহলে এই দেখো এই জাংশন স্থলে একটা কারেন্ট আসতেছে, দেখো I সমান আমরা দেখো 40 মিলি অ্যাম্পিয়ার দিয়েছি, এই কারেন্টটা ঢুকতেছে এবং দেখো এই জাংশন হতে দুইটা কারেন্ট বের হচ্ছে, একটা I1 আর একটা I2। এই দেখো I1 এর মান 10 মিলি অ্যাম্পিয়ার এবং I2 এর মান 30 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা
একটু আগে আমরা সংজ্ঞায়িত করেছিলাম যে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। তাহলে আগত কারেন্ট দেখো 40 অ্যাম্পিয়ার, তাহলে নির্গত কারেন্ট সমান হতে হবে। তাহলে 30 মিলি অ্যাম্পিয়ার এবং 10 মিলি অ্যাম্পিয়ার যদি আমরা যোগ করি তাহলে কি হয় 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আগত এবং নির্গত কারেন্টের যোগফল কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এই দেখো আমরা লিখেছি এখন এক্সাম্পল হিসেবে আই ইনটু জাংশন সমান সমান আই আউট অফ জাংশন, অর্থাৎ যা ঢুকতেছে এবং যা বের হচ্ছে এই দুটো কি হবে সমান হবে। তাহলে দেখো 40 মিলি অ্যাম্পিয়ার সমান সমান 10 মিলি অ্যাম্পিয়ার প্লাস 30 মিলি অ্যাম্পিয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আবার আমরা দুইটা চিত্রের মাধ্যমে এখন আবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এই সংযোগস্থলে এইটাই আমাদের এই সংযোগস্থল। তাহলে দেখো এই সংযোগস্থলে কোন কোন কারেন্ট আসতেছে এবং কোন কোন কারেন্ট বের হচ্ছে, তাহলে এগুলোর বীজগণিতিক যোগফল আমরা কি লিখবো শূন্য লিখবো। তাহলে দেখো I1 কারেন্ট আসতেছে, I2 কারেন্ট আসতেছে, দুইটা কারেন্ট আসতেছে দেখো I1 প্লাস I2 এবং বের হচ্ছে কি তাহলে মাইনাস দেবো। বের হচ্ছে কি দেখো I3 কারেন্টটা বের হচ্ছে মাইনাস I3 এবং আরেকটা বের হচ্ছে I4, তাহলে দুইটা বের হচ্ছে। তাহলে দুইটা যোগ এবং দুইটা বিয়োগ করার পর আমার সমান সমান কি হয়েছে শূন্য হয়েছে, অর্থাৎ গাণিতিক ফলাফলটা কি হবে শূন্য হবে। তাহলে এটি আমরা এখানে লিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা আরেকটা তোমাদের চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে আমরা একটা কারেন্টের ভ্যালু বের করতে বলেছি। দেখো I1 কারেন্টের মান 2 এম্পিয়ার দেওয়া আছে এবং I2 কারেন্টের মান দেওয়া আছে 9 এম্পিয়ার এবং I4 এর মান দেওয়া আছে 4 এম্পিয়ার। তাহলে বলা হয়েছে চিত্রের মাধ্যমে যে I3 এর মান কত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্রের মাধ্যমে কি বের করতে পারি, আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, অথবা আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক ফলাফল কি শূন্য ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখো যে দুইটা কারেন্ট আসতেছে, তাহলে কারেন্টটা আসতেছে কোনটা I1 2 এম্পিয়ার, আরেকটা কারেন্ট কি এই বিন্দুতে আসতেছে অর্থাৎ I2 অর্থাৎ 9 এম্পিয়ার। তাহলে 9 আর 2 এই দুইটা যদি আমরা যোগ করি কত হচ্ছে, 9 আর 2 যোগ করলে 11। তাহলে বের হচ্ছে কত, বের হচ্ছে 4 এম্পিয়ার। তাহলে 11 থেকে 4 বাদ দিলে থাকে কত 7। তাহলে I3 মান হবে 7, কারণ এটাও কি বের হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইভাবে আমরা কি করতে পারি কারশফের কারেন্ট সূত্র সহজে সমাধান করতে পারি। দেখো অপর পেজে আমরা এইভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি। দেখো কারশফের কারেন্ট সূত্রকে দেখেন আমি লিখেছি কারেন্টস entering the node equals current leveling the nodes, অর্থাৎ কারেন্ট ইন অর্থাৎ যেসব কারেন্ট গুলো ইন করতেছে ঢুকতেছে এই পয়েন্টে জাংশন বা নোডে, এটাকে নোড দেখিয়েছি, এবং যে সব কারেন্ট গুলো আউট হচ্ছে কারেন্ট আউট, তাহলে এই দুইটা কি হবে সমান হবে। তাহলে দেখো I1 I2 এবং I3 এই তিনটা কারেন্ট ঢুকতেছে এবং I4 এবং I5 দুইটা কারেন্ট কি হচ্ছে বের হচ্ছে। তাহলে এই ঢোকা এবং বের হওয়া এগুলার গাণিতিক ফলাফল কি হবে শূন্য হবে, অর্থাৎ এই যে যোগ বিয়োগ করার পরে এগুলার মান কি হবে শূন্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কারশফের কারেন্ট সূত্র জানলাম। এখানে দেখো তোমাদের আমি 5টা এবং আরেকটা মধ্যে 6টা আমরা এরকম তীর চিহ্নের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে আবার দেখো I1 কারেন্ট ঢুকতেছে, I2 কারেন্ট ঢুকতেছে, দুইটা ঢুকতেছে এবং তিনটা কি হচ্ছে বের হচ্ছে I3 I4 এবং I5। আমরা এই যে লিখেছি I1 যোগ I2 সমান কি I3 যোগ I4 যোগ I5। আবার দেখো এই সংযোগস্থলে কোন কোন কারেন্ট ঢুকতেছে। দেখো আমরা এইভাবে যদি যাই তাহলে আমরা ঢোকারটা পজিটিভ ধরবো, বের হওয়াটা নেগেটিভ ধরবো। তাহলে দেখো এই I1 কারেন্টটা পজিটিভ ধরছি, I2 কারেন্ট পজিটিভ ধরছি, তাহলে এটা বের হচ্ছে মাইনাস ধরছি I3, এবং দেখো এটাও বের হচ্ছে তাহলে I4, এটাও মাইনাস ধরছি আমরা, এটাও কি বের হচ্ছে I5, সুতরাং এটা আমরা মাইনাস দিলাম। এবং দেখো I6 ঢুকছে, সুতরাং এটা আমরা পজিটিভ ধরছি, সমান সমান কি শূন্য। তাহলে এইভাবে আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থীরা ক্যালকুলেশন করে আমরা কারেন্টের ভ্যালু বা ফলাফল পেতে পারি। এখন আসা যাক কারশফের ভোল্টেজ সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো কোন ঘেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল শূন্য হয়। তাহলে এটাই হচ্ছে কারশফের ভোল্টেজ সূত্র। আবার দেখো কোন ঘেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের সকল ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল কি শূন্য হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এটাকে একটা বদ্ধ ঘেরা সার্কিট আমরা বলতে পারি বা বৈদ্যুতিক সার্কিট বলতে পারি আমরা। দেখো এটা যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা কি করতে পারি এই কারশফের ভোল্টেজ সূত্র এইটার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটাকে আমরা একটা লুপ নিয়েও ধরতে পারি, অথবা দেখো আমরা যে সংজ্ঞাটা আমরা সংজ্ঞায়িত করছি ওইভাবে আমরা এগিয়ে যাই। তাহলে আমাদের যে সোর্স গুলা থাকবে সেগুলোকে আমরা ইএমএফ বলি। তাহলে E1 একটা সোর্স এবং E2 একটা সোর্স। তাহলে এই সার্কিটের মধ্যে দুইটা সোর্স আছে, একটা E1 একটা E2, আর বাকি রেজিস্ট্যান্স বা লোড আছে দেখো কয়টা R1 R2 R3 R4, চারটা লোড আছে। তাহলে এই চারটা লোডের মধ্যে চারটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এটাই আমরা বলছি যে কোনো ঘেরা বা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের সকল ইএমএফ, তাহলে দুইটা ইএমএফ আছে, তাহলে সকল ইএমএফ বলতে দুইটা ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের
ভোল্টেজ তার চারটা লোড বা রেজিস্ট্যান্স আছে, তার চারটার ভোল্টেজ ড্রপ। আমরা যদি কি করব, যখন বীজগণিতের যোগফল কি হবে, শূন্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা তাহলে এই সূত্র অনুযায়ী আমরা আগাই। তা দেখো যেমন এ বি সি ডি এই লুপে আমরা এটা যদি একটা লুপ নেই, আমরা যে বিন্দু থেকে শুরু করব ওই বিন্দুতে এসে আবার শেষ হবে। এই কারণে দেখো এ বি সি ডি এ, এটা এই লুপে আমরা দেখো আমরা এই জায়গাতে শুরু করি, তাহলে বা এখান থেকে শুরু করতে পারি। আমরা এই জায়গাতে শুরু করি E1 থেকে, তাহলে E1 দেখো E1 আমরা পজিটিভ নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা শেখার বিষয় বা জানার বিষয় হচ্ছে আমরা যে চিহ্নটা নিব, অর্থাৎ সোর্সের বড় প্লেটটাকে আমরা পজিটিভ ধরি, ছোটটাকে আমরা নেগেটিভ ধরি, ঠিক আছে। আর কারেন্ট যেদিকে ঢুকে সেটা পজিটিভ, যেটা বের হয় সেটা আমরা নেগেটিভ ধরবো, তাহলে আমাদের সহজে মনে রাখতে পারবো। তাহলে দেখো আমরা এইটা ছোট প্লেট নেগেটিভ, উপরটা কি বড় প্লেট পজিটিভ, তাহলে আমরা পজিটিভটা নিতেছি, তো উপরটা নিতেছি, তাহলে দেখো উপরটা কি পজিটিভ E1। এখন কারেন্ট বের হলে আমি কি বলছি, নেগেটিভ দেয়া, ঢুকবে কি দেয়া, পজিটিভ দেয়া, তাহলে বের হচ্ছে নেগেটিভ মাইনাস I1 R1, ভোল্টেজ ড্রপ মানে কি I1 R1। দেখো এটা ঢুকতেছে I2, তাহলে বের হবে এই পাশ দিয়ে, তাহলে আমরা কি নিব, মাইনাস নিব। তাহলে দেখো মাইনাস I2 R2, আবার দেখো এটা বের হচ্ছে কি পজিটিভ, আমরা এই সার্কেল ওয়াইজ যাব, তাহলে দেখো এটা ঢুকা এইদিকে বের হবে, তাহলে দেখো এটা আমাদের কি হবে, তাহলে পজিটিভ হবে I3 R3। আবার দেখো আমরা এখন যদি আমরা এই সার্কেলে যাইতেছি, সুতরাং এখন আমরা এই চিহ্নটা নেব, মাইনাস নেব, মাইনাস E2 নিচে দেখো। আবার দেখো এখন এদিকে যেহেতু আমরা দেখো এই 30 জন্য কারেন্ট কিন্তু এদিকে দেওয়া আছে, তাহলে ঢুকতেছে আমরা এই সার্কেলে গেলে এদিকে ঢুকতেছে, তাহলে এটা বের হচ্ছে, তাহলে বের হওয়া মানে কি এদিকে দেখো এটা পজিটিভ, I4 R4 সমান সমান 0। আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে অনেক হয়তো বুঝতে পারো না, আবার বোঝার চেষ্টা করো। আমরা এই সার্কেল ওয়াইজ দেবো, দেখেন এখানে আমি একটা এভাবে রাউন্ড একটা দিয়ে তীর চিহ্ন দিয়েছি, অর্থাৎ আমরা এই সার্কেল ওয়াইজে যাব। তাহলে এই সার্কেল ওয়াইজ যদি আমি যাই, তাহলে আমি বলছি সোর্সের ছোট প্লেট নেগেটিভ, বড়টা পজিটিভ। আমরা যে চিহ্নটা নিব, আমরা যদি নিচে থেকে চিন্তা করি তাহলে নিচেটা ধরবো, যদি উপর থেকে যাই আমি তাহলে উপরটা ধরবো, সবগুলোর উপরটা ধরবো। তাহলে দেখো আমরা উপর থেকে যেতেছি, তাহলে উপরটা পজিটিভ E1 পজিটিভ। তাহলে এখন দেখো এই জায়গায় উপরটা কি হবে, আমি বলছি কারেন্ট যেটা বের হয় সেটা নেগেটিভ হয়, তাহলে বের হচ্ছে এদিকে, তাহলে নেগেটিভ I1 R1। আবার দেখো কারেন্ট এদিকে বের হবে, তাহলে কি মাইনাস I2 R2। আবার দেখো কারেন্ট এদিকে বের হবে, তাহলে এদিকে 30 চিহ্ন আছে এদিকে, সুতরাং এটা কি পজিটিভ হয়ে যাবে I3 R3। আবার দেখো আমরা নিচের প্লেটটা নিতেছি, তাহলে নিচের উপরে আমরা এইভাবে যাবো, নিচের উপরে এভাবে যাবো, নিচের উপরে নিচের উপরে নিচের উপরে, তাহলে এটা কি মাইনাস, এই মাইনাস E2। আবার দেখো নিচের উপরে, তাহলে এটা কি পজিটিভ I4 R4 সমান সমান 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সামনে আমাদের আরো আমাদের সহজ হয়ে যাবে, আমরা আরো একটু সহজ করে বোঝাবো পরের পেজে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারশফের ভোল্টেজ সূত্র। এখন আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, the sum of voltage rise across any loop is equal to sum of voltage drops across that loop। অর্থাৎ কোন একটা সার্কিটের বা কোন একটা নেটওয়ার্কের আমরা যদি এরকম বলি সামেশন অফ ভোল্টেজ রাইজ, অর্থাৎ সোর্স ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ যেটা থাকবে এটা ইকুয়াল সমান কি হবে, সামেশন অফ ভোল্টেজ ড্রপ, অর্থাৎ ভোল্টেজ ড্রপ অর্থাৎ লোডগুলো যে থাকবে এই লোডের আর একটা যে ভোল্টেজ হবে এইগুলোর যোগফল সমান হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই সমান 5 ভোল্ট দিয়েছি, তাহলে এই 5 ভোল্ট কি হবে, এই দুইটা ভোল্টেজ ড্রপের সমান হবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5। তাহলে দেখা যাচ্ছে সামেশন ভোল্টেজ রাইজ সমান সমান সামেশন অফ ভোল্টেজ ড্রপ। আমরা এখানে দেখিয়ে দিয়েছি E সমান সমান E1 যোগ E2, অর্থাৎ 5 সমান সমান 3 যোগ 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা কি করতে পারি, কারশফের ভোল্টেজ ল গুলো ক্যালকুলেশন করতে পারি। পরের পেজে দেখো আমরা আরেকটা ইকুয়েশন দেখেছি এখানে। তাহলে দেখো এখানে 10 ভোল্ট আছে সোর্সের মধ্যে, তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ ভোল্টেজ রাইজ সমান সমান সামেশন অফ ভোল্টেজ ড্রপ। তাহলে দেখো ভোল্টেজ ড্রপ, তিনটা ভোল্টেজ আছে আমাদের, তাহলে একটা 4 ভোল্ট, আরেকটা 4 ভোল্ট, আরেকটা 2 ভোল্ট। তাহলে 4 আর 4 যোগ করলে কত 8, 8 2 যোগ করলে কত 10। তাহলে দেখা যাচ্ছে যে এই 10 এর সমান হয়ে গেছে আমাদের, সুতরাং 10 ভোল্ট সমান সমান অর্থাৎ 4 যোগ 4 যোগ 2 অর্থাৎ 10 ভোল্ট সমান সমান 10 ভোল্ট। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ভোল্টেজ কারশফের ভোল্টেজ ল আমরা সমস্যা সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করে তিনটা বদ্ধ লুপে তিনটা সমীকরণ আমরা পেতে পারি এই সার্কিটে। দেখো এখানে আমরা এ বি সি ডি ই এফ দিয়ে আমরা এই সার্কিটটাকে এরকম সাজিয়েছি, তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো করে সাজাতে পারো। তাহলে আমরা যেহেতু এ বি সি ডি ই এফ নিয়েছি, তাহলে এখানে এই সার্কিটের মধ্যে আমরা তিনটা লুপ নিতে পারি। দেখো এখানে একটা লুপ নিতে পারি এ বি সি এফ এ অংশে, আবার দেখো আমরা এইভাবে একটা লুপ নিতে পারি, দেখো ই ডি সি এফ
ই অংশে অর্থাৎ এই অংশে একটা লুপ নিতে পারি, আবার এই সম্পূর্ণ অংশে একটা লুপ নিতে পারি, অর্থাৎ এ বি সি ডি ই এফ এই অংশে একটা লুপ নিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা প্রথমে যে লুপটা নিয়েছি এ বি সি এফ এ, অর্থাৎ এ বি সি এফ এ, এই লুপটা যেহেতু নিয়েছি এই লুপে ইকুয়েশন আমরা তৈরি করি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা উপরের প্লেটটা নিব, তাহলে এটা আমাদের একটা সোর্স, তাহলে উপরের প্লেটটা কি পজিটিভ ই1, তাহলে ই1 পজিটিভ নিলাম, তাহলে কারেন্ট বের হয় কি দিয়ে নেগেটিভ দিয়ে, তাহলে i1 r1 দেখো মাইনাস i1 r1, বের হওয়াটা আমরা নেগেটিভ দেবো, ঢোকারটা পজিটিভ। তাহলে আমরা যেহেতু উপরটা নিতেছি নিচের উপরে এভাবে ধরবো নিচের উপরে, তাহলে দেখো নিচের উপরে উপরটা কি চিহ্ন বন্ধুরা, উপরটা মাইনাস চিহ্ন, কারণ যেহেতু ঢুকতেছে এটা বের হচ্ছে, এটা বের হওয়াটা কি বলছিলাম নেগেটিভ, তাহলে i3 r3, এই দেখো মাইনাস i3 r3 সমান সমান কি 0। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো বন্ধুরা EDCF অংশ, তাহলে আমরা এই অংশে আরেকটা লুপ নিব, এই লুপ নিয়ে আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখন এই অংশে নিলে আমরা যে উপরটা নেই, তাহলে উপরটা কি উপরের প্লেটটা বড় আছে, সুতরাং এটা পজিটিভ নিব আমরা E2, পজিটিভ E2। এখন দেখো কারেন্ট ঢুকতেছে এটা বের হচ্ছে, তাহলে উপরটা কি বের হওয়াটা মানে কি I2 R2, দেখো এই মাইনাস I2 R2। আবার দেখো কারেন্ট ঢুকতেছে বের হচ্ছে, তাহলে বের হওয়াটা নিব উপরটা, তাহলে আমরা এইভাবে যাব, তাহলে নিচের উপরে তাহলে উপরটা কি মাইনাস, তাহলে মাইনাস I3 R3, দেখো মাইনাস I3 R3 সমান সমান 0। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে যাব এ বি সি ডি ই এফ এ, তাহলে এই সম্পূর্ণ অংশে আমরা এখন একটা লুপ নিব। তাহলে দেখো এই লুপ যদি আমরা নেই, আমরা এখান থেকে শুরু করব। তাহলে দেখো এটা আমরা আগের মতো উপরটা নিলাম E1 পজিটিভ, এখন কারেন্ট বের হয়ে কি ঢোকা বের হওয়া, উপরটা দিয়ে বের হচ্ছে, আমরা যেহেতু উপরটা নিছি তাহলে উপরটা কি মাইনাস I1 R1, এখন এটা আছে নিচের উপরে, উপরটা কি ছিল পজিটিভ I2 R2, এখন এটা আছে নিচের উপরে, উপরটা কি ছিল মাইনাস E2 ইকুয়াল সমান সমান কি 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে তোমরা আমি যে তিনটা লুপ তোমাদের দেখলাম সহজে বুঝতে পারছো। তাহলে এই তিনটা লুপ বুঝতে পারা আশা করি যে তোমরা যে কোনো অঙ্ক সহজে সমস্যা সমাধান করতে পারবে। কার্শফ ল এর মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো কিছু জিনিস জেনে নিই এখান থেকে। তাহলে দেখো এই যে একটা শাখা এবং এই যে একটা শাখা, দুইটা শাখা এবং এইটা একটা শাখা, তাহলে তিনটা শাখা সেই একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলি নোড। তাহলে এই যে বিন্দুটাকে আমরা কি বলে থাকি নোড, এই একটা তিনটা শাখা এই বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এইগুলাকে আমরা কি বলবো নোড বলবো। এবং দুইটা নোডের মাঝখানে যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো ব্রাঞ্চ বলবো। দেখো এই একটা নোড এইটা নোড, তাহলে এই অংশটা কি বলতেছি আমরা ব্রাঞ্চ বলতেছি। তাহলে নোড কি ব্রাঞ্চ কি জানতে পারলাম। এবং তাহলে দেখো লুপ কাকে বলে, তাহলে দেখো এই বিন্দু থেকে আমরা এদিক থেকে ঘুরে যদি আবার এই পজিশনে এই বিন্দুতে আসি তাহলে এটাকে আমরা একটা লুপ বলবো। অথবা দেখো আমরা যদি এইখান থেকে শুরু করে এইভাবে ঘুরে এসে আবার এই বিন্দুতে শেষ করি তাহলে এটাকে আমরা একটা লুপ বলতে পারি। অথবা দেখো প্রিয় শিক্ষার্থীরা এই বিন্দু থেকে আমরা শুরু করে এদিকে ঘুরে এদিকে যদি আবার এই পয়েন্টে আসি তাহলে এটাকে আমরা লুপ বলতে পারি। অথবা এই সম্পূর্ণ অংশটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে এসে যদি আবার আমরা এখানে শেষ করি তাহলে এটাকে একটা লুপ বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নোড, ব্রাঞ্চ এবং লুপ কি তোমরা জানতে পারলে। এখন আসা যাক সমস্যা সমাধানে। তাহলে দেখো নিচের চিত্র হতে কার্শফের সূত্রের মাধ্যমে প্রত্যেক শাখার কারেন্ট বের করো। আমরা এখানে একটা সার্কিট দিয়েছি তোমাদের, তাহলে এই চিত্র থেকে আমরা বলছি প্রত্যেক শাখার কারেন্ট, অর্থাৎ তাহলে দেখো এই একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা, তিনটা শাখা আছে এখানে, তিনটা শাখার মধ্যে থেকে আমাদের কারেন্ট গুলো বের করতে বলা হয়েছে, অর্থাৎ IA কারেন্ট, IB কারেন্ট এবং IL কারেন্ট। তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো করে সাজাতে পারো। এখানে আমরা IA, IB এবং IL ধরেছি, তাহলে এই তিনটা কারেন্ট বের করব। এবং এই যে লোড BL এর মানটা বের করতে বলা হয়েছে, এদিকে লোড কারেন্ট এবং লোড ভোল্টেজটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে দেওয়া আছে যেগুলো সার্কিটের মধ্যে, তাহলে এগুলো আমরা লিখে নিব। আর এর মান 0.4 ওহম, RB এর মান 0.4 ওহম, এবং দেখো RL এর মান দেওয়া আছে 0.8 ওহম, এবং E এর মান 24 ভোল্ট, EB এর মান 26 ভোল্ট। তাহলে আমাদের IA, IB, IL এবং BL এর মান আমরা বের করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের পেজে যাই। দেখো উই নো এই বিন্দুতে কার্শফের KCL প্রয়োগ করে আমরা পাই, দেখো
এই যে একটা ই সংযোগ আমরা ই বিন্দু বা ই পয়েন্ট ধরেছি এখানে, তাহলে এই বিন্দুতে আমরা একটু আগে কারশফের কারেন্ট সূত্র শিখেছি যে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। তাহলে দেখো এই বিন্দুতে কোন কোন কারেন্ট আসতেছে, তাহলে আই এ কারেন্ট আসতেছে, আই বি কারেন্ট আসতেছে, দুইটা কারেন্ট আসতেছে এবং একটা কারেন্ট এই জায়গা থেকে বের হচ্ছে, সেটা কি আইএল। তাহলে আইএল সমান সমান ধরতে পারি আই এ যোগ আইবি। তার দেখো এই ই বিন্দুতে কারশফের কেসিএল প্রয়োগ করছি, কারশফ কারেন্ট ল। তার দেখো আইএল সমান সমান আই এ যোগ আইবি। তাহলে আমরা এটা একটা ইকুয়েশন বা আমরা এইভাবে লিখে দিতে পারি আইএল এর মানটা। তাহলে এখন দেখো লুপ, আমরা লুপ নিয়েছি, লুপটা আমরা দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা এই সম্পূর্ণ দেখো এই বিন্দু থেকে আমি শুরু করছি, এ সি ই ডি বি এফ এ, অর্থাৎ প্রথমে আমরা এই সম্পূর্ণ অংশটা একটা লুপ নিয়েছি বা বাহিরের যে অংশটা এটাকে আমরা একটা লুপ নিয়েছি। তাহলে এই জায়গায় আমরা প্রথমে কারশফের ভোল্টেজ ল প্রয়োগ করবো, অর্থাৎ কেবিএল প্রয়োগ করবো। তাহলে দেখো বন্ধুরা একটু আগে আমরা সূত্র শিখেছি, তার সূত্র অনুযায়ী লিখি নিচের উপর আমরা উপরের প্লেটটাই ধরি, তাহলে উপরটা পজিটিভ ইয়ে, দেখো এরপরে কি আমরা কারেন্ট ঢোকা পজিটিভ, বের হওয়াটা কি নেগেটিভ, তাহলে উপরটা আমাদের কি নেগেটিভ হবে আই এ আর এ, তাহলে দেখো মাইনাস আই এ আর এ। এখন আমরা এদিকে আসি, তাহলে আমরা যদি এইভাবে যাইতে চাইতেছি, সুতরাং এটা ঢোকা এটা বের হওয়া, তাহলে বের হওয়াটা কি এখন বন্ধুরা এটা পজিটিভ, তাহলে আইবি আর বি। এবং দেখো ঢোকা বের হওয়া, তাহলে এটা বের হচ্ছে মাইনাস উপরের নিচে, তাহলে নিচের আমরা এই সার্কেলের এটা হবে নিচের উপরে নিচের উপরে নিচের উপরে নিচের উপরে এইভাবে যাব, তাহলে এটা কি মাইনাস মাইনাস ইবি এবি সমান সমান শূন্য, যেহেতু এখানে আর কোনো কিছু নাই সুতরাং শূন্য। তাহলে আমরা ইকুয়েশন লিখে সাজালাম, এখন মান বসিয়ে দিই, মান দেওয়া আছে যেসব ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো বসিয়ে দিই। ই এর মান 24, দেখো আর এর মান 0.4 আই এ, আর বি এর মান 0.4 আইবি এবং ইবি এর মান 26, ইবি এর মান 26, তাহলে বসিয়ে দিলাম। বসিয়ে এখান থেকে আমরা আইবি এর মানটা যদি বের করতে চাই তাহলে বাকি অংশটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে নিয়ে আসলাম এবং আইবি এর সাথে যা ছিল এই 0.4 দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম। তাহলে ভাগ দিয়ে আমরা ইকুয়েশন করে সমীকরণ পেলাম, আইবি এর মান পেলাম আই এ প্লাস 5, এটা আমরা এক নম্বর একটা সমীকরণ ধরে রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা এখানে আরেকটা লুপ নিব, এটা এই অঙ্কটা এই সার্কিটটার মধ্যে দুইটা লুপ নিলে সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তা দেখো আমরা এ সি ই এফ এ এই অংশে একটা লুপ নিয়েছি, তাহলে দেখো আগের মতো কারশফের ভোল্টেজ ল প্রয়োগ করব। তাহলে ইয়ে উপরে প্লেটটা নিলাম আমরা, এটা ইয়ে, এখন দেখো বের হচ্ছে দেখো নিচের উপরে নিচের উপরে, উপরটা কি তাহলে মাইনাস আই এ আর এ, আবার দেখো উপরে নিচের, তাহলে নিচেরটা নিচের উপরে এইভাবে আমরা যাবো, এই সার্কেলে যাব নিচের উপরে নিচের উপরে নিচের উপরে, তাহলে উপরটা কি চিহ্ন, তাহলে মাইনাস মাইনাস আইএল আর এল সমান সমান শূন্য, দেখো এটা আমরা লিখেছি ইয়ে মাইনাস আই এ আর এ মাইনাস আইএল আর এল সমান সমান শূন্য। এখন মান বসিয়ে দিই, ই এর মান 24, দেখো আর এর মান 0.4 এবং আর এল এর মান 0.8 বসিয়ে আমরা এখানে যেহেতু আইএল এর একটা ইকুয়েশন আমরা বের করেছিলাম, এই দেখো আইএল সমান সমান আই যোগ আইবি, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেখো আমরা পরের পেজে চলে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 24 মাইনাস 0.4 আই পয়েন্ট মাইনাস 0.8 আইএল এর মান বসিয়ে দিলাম আই প্লাস আইবি, তাহলে এটা আমরাকে এখন যোগ বিয়োগ করব। তাহলে দেখো যোগ বিয়োগ করে আমরা একটা ইকুয়েশন পেলাম, অর্থাৎ আই এবং আইবি এগুলো একত্রে আলাদা আলাদা করে দেখো 24 মাইনাস 1.2 আই মাইনাস 0.8 আইবি দিয়ে আমরা 2 নম্বর একটা সমীকরণ এখানে তৈরি করলাম। তাহলে এখন আমরা এক নম্বর যে সমীকরণ পেয়েছিলাম ওই সমীকরণের মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে দেখো আমরা আইবি সামনের পেজে আমরা আইবি এর মানটা পেয়েছিলাম, আইবি সমান কি পেয়েছিলাম আই যোগ 5, তাহলে দেখো এই আইবি এর পরিবর্তে এই যে আই যোগ 5 আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো এই সমীকরণ 24 মাইনাস 1.2 আই মাইনাস 0.8, এখন আইবি এর মানটা শুধু বসালাম, বসাই এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখো এখানে এখন সবগুলা মান আই হয়ে গেছে। কি হয়ে গেছে বন্ধুরা, সবগুলার মান আই হয়ে গেছে। তাহলে আই এর গুলো আমরা দেখো এটা আছে মাইনাস 1.2 আই আবার মাইনাস 0.8 আই, এই দুটা যোগ করলে 2 আই হয়। এবং দেখো 24 থেকে যদি আমরা 4 বাদ দেই তাহলে থাকে কি 20, তাহলে আমরা এই 20টা এই পাশে নিয়ে গেছে আর এই পাশে মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে। এখন আই তাহলে 20 এর যদি 2 দ্বারা ভাগ করি মান কত হয় 10, তাহলে 10 এম্পিয়ার আই এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা পূর্বের পেজে আমরা দেখেছিলাম যে আইবি এর মান আই প্লাস 5, তাহলে আই এর মান যেহেতু 10 পেয়ে গেছে আমরা বসিয়ে দিলে 10 প্লাস 5 কত হইতো 15 এম্পিয়ার, তাহলে আমরা আইবি এর মান পেয়ে গেলাম। তাহলে আই এবং আইবি এর মান পেয়ে গেছি আমরা, তাহলে আই এবং আইবি এর মান পেয়ে গেলে আমরা আইএল এর মানও পেয়ে যাব, কারণ কি আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। তা আমরা পরের পেজে দেখি
দেখো যে আই এ সমান সমান আই এ যোগ আই বি, আই এল সমান সমান, তাহলে 10 যোগ 15 কত হয় 25 এম্পিয়ার। তাহলে আইএল এর মান, অর্থাৎ এই যে আইএলটা, এই আইএল এর মানটা হচ্ছে 25 এম্পিয়ার। তাহলে এখন আমরা সহজেই ভোল্টেজ ড্রপ বের করতে পারবো, অর্থাৎ বিএল এর মান বের করতে পারবো। বিএল এর মান সহজে বের করতে পারবো, যেহেতু আইএল পাওয়া গেছে, আর এল আছে, তাহলে দুটো গুণ করলে আমরা কি পেয়ে যাবো, ভোল্টেজ ড্রপ পেয়ে যাবো। তাহলে এই দেখো যে আমরা নিচে একবার নিচে দেখো বিএল সমান সমান আইএল আর এল, অর্থাৎ 25 ইনটু 0.8 গুণ করে 20 ভোল্ট পেয়ে গেছি। তাহলে এইভাবে বের করতে পারি, অথবা দেখো আমরা এইভাবে বের করতে পারি। সেটা কি, বিএল সমান সমান, দেখো আমরা যদি এই ভোল্টেজটা বের করতে চাই, তাহলে এই ভোল্টেজ থেকে এই ড্রপটা বাদ দিলেও আমরা কি করতে পেতে পারি, অর্থাৎ এই বিএল এর মানটা পেতে পারি। আমরা এটাই বের করছি, বিএল সমান সমান ই এ মাইনাস আই এ আর এ। তাহলে 24 ছিল এটা, তাহলে এটা থেকে আমরা অর্থাৎ আইএল এর আই এর মান দিয়ে আমরা কি করছি পয়েন্ট, যদি আমরা এই অর্থাৎ এই যে জায়গায় যে ড্রপ আছে, এই ড্রপের মধ্যে দেখো যদি কারেন্ট আই আসতেছে, তাহলে এই আই এর মান আমরা জানি, আই এর মান কত জানি 10, তাহলে আর আর এর মান আছে 0.4, তাহলে দুটো গুণ করলে কত হয় দেখো 4, তাহলে 24 থেকে 4 চলে গেলে কত থাকে 20, তাহলে এইভাবে আমরা বের করতে পারি। অথবা দেখো এইভাবে আমরা বের করতে, এই জায়গায় ভোল্টেজ আছে কত 26, তাহলে এই 26 বলতে যদি আমরা এই ভোল্টেজটা বাদ দেই, তাহলে এই ভোল্টেজটা পাই যাবো দেখো 26। তাহলে এইদিকে আইবি এর মান আমরা জানি, আইবি এর মান কত 15, তাহলে 15 দিয়ে 0.4 এর গুণ, তাহলে এই জায়গায় ভোল্টেজ ড্রপ পাইতেছি, এই জায়গায় ভোল্টেজ ড্রপ কত পাইতেছি দেখো 6 পাইছি। তাহলে এই 26 থেকে এই 6 বাদ দিলে কত হয় 20। তাহলে আমরা জানি যে এরকম যে কোনো সোর্সের যদি আমরা ভোল্টেজ থেকে ভোল্টেজ ড্রপ বাদ দেই, অর্থাৎ এই দুইটা ভোল্টেজ যোগ করলে এই ভোল্টেজের সমান হবে। সুতরাং এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ ড্রপটা বাদ দিলে আমরা এই ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা সহজে কি করতে পারি, ক্যালকুলেশন করে ভোল্টেজ ড্রপের মান অর্থাৎ লোড ভোল্টেজের মানও কি করতে পারি, বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা অঙ্ক সহজে বের করতে পারলাম। এখন দেখো কারশফের সূত্র, ভোল্টেজ ও কারেন্ট সূত্র প্রয়োগ করে আমরা দেখলাম। এখন এখানে দেখব এই চিত্রের মাধ্যমে, দেখো বলছি আমরা নিম্নের চিত্রে কারশফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করে ভোল্টেজ ভিসিই নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে বিসিই অর্থাৎ এই সি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত ভোল্টেজ বের করতে বলা হয়েছে, এই সি থেকে ই। তাহলে দেখো এখানে দেখো আমরা এ বি সি ডি, আমরা এটা একটা সার্কিট, এখানে দেখো আবার দেওয়া আছে, এখানে ই এফ জি এইচ, এখানে একটা সার্কিট আছে। তাহলে আমরা পয়েন্ট তোমরা ইচ্ছে মতো করে পয়েন্ট ধরে নিতে পারো, অথবা যা দেওয়া থাকবে সেভাবে ক্যালকুলেশন করতে পারো। তাহলে তোমাদের বলা হয়েছে এখানে বিসি নির্ণয় করতে, এই সি বিন্দু থেকে এই পর্যন্ত আমরা ভোল্টেজ বের করবো। তাহলে আমরা এই লুপে অর্থাৎ এই অংশে এ বি সি ডি এই অংশে আমরা একটা কারেন্ট ধরবো, এবং এই যে এখানে অর্থাৎ এফ ই জি এফ ই এইচ জি এফ এই অংশে একটা কারেন্ট ধরবো। তাহলে দেখো আমরা ধরে নিয়েছি এ বি সি ডি অংশে এবং ই এফ ই এইচ জি এফ অংশে কারেন্ট যথাক্রমে I1 এবং I2 আমরা এখানে ধরে নিয়েছি। তাহলে আমরা প্রথমে এই অংশটা একটা লুপ নেই, দেখো এ বি সি ডি এ, এই লুপে কেবিএল যদি আমরা প্রয়োগ করি আগের মতো করে, তাহলে এখানে দেখো আমরা এখানে দেখো যে কারেন্ট আমরা ধরবো I1 ধরছিলাম, তাহলে 6I1। তাহলে কারেন্ট আমরা কোনটা ধরবো তোমরা এখন প্রিয় শিক্ষার্থীরা বলো দেখি, আমরা পজিটিভ দিব না নেগেটিভ নিব? আমরা নিচের প্লেটটা নিলে নেগেটিভ, উপরটা পজিটিভ, আমরা নেগেটিভ নেই, মাইনাস নেই। তাহলে দেখো এটা মাইনাস, আমরা এই জায়গাতে শুরু করি, এর থেকে শুরু করি। তাহলে দেখো কারেন্ট ঢোকাটা পজিটিভ, বের হওয়াটা নেগেটিভ। আমরা ঢোকাটা নিয়ে যদি এদিকে ঢোকাটা নিলে প্লাস 6I1, এদিকে ঢোকাটা নিলে কি 5I1, আর এদিকে কি হবে 9I1। তাহলে প্রত্যেকটা আমরা ঢোকার নিলাম। তাহলে ঢোকার বলতে প্রথমটা, তাহলে প্রথম ঢোকারটা 6I1, প্রথম ঢোকারটা 5I1, প্রথম ঢোকারটা 9I1, প্রথম ঢোকারটা, তাহলে কি হবে এটা মাইনাস 60। তাহলে দেখো এটা আমরা লিখেছি 6I1 5I1 প্লাস 9I1 মাইনাস 60। কারণ দেখো আমরা এই যে নিচেটা, এখন নিচের উপরে নিচেটা দিয়ে শুরু করেছি, নিচেটা কি তাহলে দেখো নেগেটিভ মাইনাস 60। দেখো নিচেটা কি, তাহলে কারেন্ট ঢোকাটা কি বলছিলাম পজিটিভ 6I1, এই যে 6I1। কারেন্ট ঢোকাটা কি পজিটিভ, তাহলে 5I1, এই 5I1। কারেন্ট ঢোকাটা কি পজিটিভ 9I1, যেহেতু আমরা ঢোকাটা দিচ্ছি, তাহলে এই দেখো ঢোকাটা কি নেগেটিভ, এই নেগেটিভ। সুতরাং এইভাবে আমরা এখানে দেখো সবগুলো যদি যোগ করি, তার 6, 5 এবং 9 যোগ করলে 20। তাহলে 60 20 দ্বারা 60 20 দ্বারা ভাগ করলে কত হয় 3। তাহলে I1 এর মান পেলাম 3 এম্পিয়ার। তাহলে এই সার্কিটের কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা পরের পেজে যাই আমরা। তাহলে এখন দেখো আমরা এই অংশের লুপ নিব, অর্থাৎ এফ ই এইচ জি এফ এই অংশের লুপ নিলে দেখো আগের মতোই আমরা আগের মতো যেভাবে ধরছিলাম। তাহলে 8I1 যোগ 5I1 যোগ 7I1, তাহলে মাইনাস কি 40,
সমান সমান 0। তাহলে আমরা সবগুলো যোগ করলে 20i2, তাহলে 40 টা 20 দ্বারা ভাগ করলে মান হয় কত হয় 2 এম্পিয়ার। তাহলে আমরা এই অংশে কারেন্টের মান পেলাম, i2 এর মান পেলাম 2 এম্পিয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে আমরা কি করব, এখন কেবিএল প্রয়োগ করব, অর্থাৎ CBHEC, অর্থাৎ যে জায়গাতে শুরু হবে জায়গায় শেষ হবে। তাহলে CBHEC এই অংশে যদি আমরা কি প্রয়োগ করি, কেবিএল প্রয়োগ করি, তাহলে দেখো এদিক থেকে যদি কারেন্ট এদিকে আসে, তাহলে আমরা এই অংশটা প্রথমবার ধরবো, অর্থাৎ আমরা নির্ণয় করবো কি BCE নির্ণয় করব। তাহলে এই ভোল্টেজটা নির্ণয় করতে হলে, তাহলে দেখো আমাদের এদিকে কারেন্ট আসছিল, কারেন্টের মান আমরা কত পাইছিলাম, এদিকে কারেন্টের মান ছিল I1। তাহলে এইটার লুপের জন্য কারেন্ট I1 এর মান আমরা কত পাইছিলাম 3। তাহলে 3 5 কত, এই জায়গায় হবে 15, এই জায়গায় 15 ভোল্ট। আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কারেন্ট কত পাইছিলাম আমরা 2 এম্পিয়ার। তাহলে 5 জনের কত 10। তাহলে দেখো 10 আর 15, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত থাকে, দেখো আমাদের এখন ভোল্টেজ ড্রপ আমরা যদি বের করতে চাই CE বিন্দু পর্যন্ত, তাহলে আমরা প্রথমে এদিক থেকে আসি, এটা চিন্তা করি। এটা চিন্তা করলে দেখো এখানে কারেন্ট 5i1 লিখলাম। এখন এই মাঝখানে যে কারেন্ট আছে, এই কারেন্টটা আমার ধরতে হবে। এখন তোমরা যদি এই বিন্দু থেকে এদিকে যাও, তাহলে যাওয়ার পথে তাহলে এটা আমাদের পজিটিভ ধরি, পজিটিভ 5i1, তাহলে এটা আমাদের হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ কত হবে 10 ভোল্ট। এবং দেখো এইটা হবে আমাদের কি, এটা হবে আমাদের পজিটিভ 5i2। তাহলে এখন দেখো এই জায়গায় 3 5 15, আর এই জায়গায় কত হচ্ছে 5 দুনে 10, 15 আর 10 কত 25, 25 থেকে 10 চলে গেলে থাকে কত 15 ভোল্ট। তাহলে দেখো CE এর মান 15 ভোল্ট। তাহলে দেখো BCE প্লাস 5i1 মাইনাস 10 ভোল্ট প্লাস 5i2 সমান সমান 0। তাহলে মান বসিয়ে ক্যালকুলেশন করলে BC এর মান হয় 15 ভোল্ট। তাহলে আমরা সহজেই কি করতে পারলাম, ক্যালকুলেশন করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের আমি কারশফের সূত্রের মাধ্যমে আরেকটা অঙ্ক তোমাদের এখানে দিয়েছি। পূর্বে আমরা এরকম একটা অঙ্ক দেখেছি। তাহলে এখানে দেখো বলা হয়েছে যে দুইটা সোর্স আছে, একটা 10 ভোল্টের আর একটা 20 ভোল্টের, তিনটা রেজিস্টর আছে, একটা 10 ওহম, একটা 20 ওহম আর একটা 40 ওহম। তাহলে বলা হয়েছে প্রত্যেকটা শাখার কারেন্ট বের করার জন্য। তাহলে কয়টা শাখা, একটা দুইটা তিনটা শাখা, I1 I2 এবং I3, তিনটার মান বের করতে বলা হয়েছে। এবং BL এর মান বের করা হয়েছে। BL বলতে এখানে আমরা লোড ভোল্টেজ বলতে B3 বুঝিয়েছি, B3 মান কত বের করতে বলা হয়েছে। তো পূর্বের অঙ্কটার মতো সেম। তাহলে আমরা আগের অঙ্কের মতো এগিয়ে যাব। তাহলে এই বিন্দুতে কারশফের KCL প্রয়োগ করো। তাহলে এই বিন্দুতে দেখো কোন কোন কারেন্ট আসতেছে এবং কোন কোন কারেন্টটা বের হচ্ছে। দেখো এই I1 কারেন্ট আসতেছে, I2 কারেন্ট আসছে, দুইটা কারেন্ট আসছে, এবং দেখো এইদিকে একটা কারেন্ট বের হচ্ছে, তাহলে I3। তাহলে I3 সমান লিখতে পারি I1 যোগ I2, আমরা এটা লিখেছি। তাহলে লুপ এই অংশ, অর্থাৎ এই আমরা 1 দিয়েছি, তাহলে এই অংশের মধ্যে একটা লুপ নিব আমরা এতটুকুর মধ্যে। তাহলে এইটুকুর মধ্যে লুপ নিলে আমরা দেখো নিচের উপর আমরা যে কোনোটা ধরবো, হয় নিচেরটা নাহলে উপরটা। আমি এখানে তোমাদের উপরটাই ধরছি পজিটিভ। তাহলে নিচের উপরে এভাবে চিন্তা করবো, নিচের উপরে এভাবে চিন্তা করবো। এই দেখো আমরা এরকম সার্কেল দিয়েছি যেহেতু। তাহলে দেখো নিচের উপরটা পজিটিভ E1, নিচের উপরটা কি কারেন্ট বের হওয়াটা কি নেগেটিভ, মাইনাস I1 R1 মাইনাস I3 R3 সমান সমান 0। তাহলে আমরা মান বসিয়ে দিয়েছি, E1 এর মান 10, R1 এর মান 10 এবং R3 এর মান 40 বসিয়ে সমান সমান দিলাম। তাহলে দেখো I3 মান আমরা জানা আছে I1 যোগ I2। এখন I3 পরিবর্তে এটা লিখে দিয়ে আমরা একটা যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন তৈরি করলাম। সেম একইভাবে আমরা এখন এই অংশটা লুপ নিব। তাহলে এটাও আমরা নিচের উপরে যাই। তাহলে উপরটা কি পজিটিভ B2 বা E2 যাই ধরো এখন। তাহলে আবার দেখো, তাহলে এটা কি বের হওয়া, বের হওয়াটা কি নেগেটিভ I2 R2, বের হওয়াটা কি নেগেটিভ I3 R3। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই মান দেওয়া আছে 20 এবং R2 এর মান 20 এবং R3 মান দেওয়া আছে 40, বসিয়ে দিলাম। বসিয়ে দেখো এখানে আমরা এই পরের পেজে চলে যাই, বসে যোগ বিয়োগ করে আমরা 20 দিয়ে ভাগ করে ফেলেছি, ভাগ করে 1 1 এবং 2 আমরা পেলাম। এখন পরের পেজে দেখো এই I3 পরিবর্তে আমরা I1 যোগ I2 লিখতে পারি। দেখুন আমরা একটা সমীকরণ প্রথমে লিখেছিলাম। তাহলে এখানে দেখো যোগ বিয়োগ করে আমরা দেখো এখানে আমরা এই -2 দ্বারা এটা গুণ করলে দেখো -2I1 -2I2 আমরা পেয়েছি। এখানে যোগ বিয়োগ করে দেখো 1
দেখো আবার এটা আছে 2i1 এবং 2 আর 1 কত 3i2 সমান 0 আমরা লিখেছি 2 নম্বর সমীকরণ দিয়েছি। তাহলে 1 এবং 2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বোঝার জিনিস হচ্ছে, তোমরা সহজে এই অঙ্কগুলা ক্যালকুলেশন করার একটা পদ্ধতি তোমাদের শিখিয়ে দেই। সেটা হচ্ছে, আমরা যে দুইটা লুপ মাধ্যমে দুইটা সমীকরণ পেলাম, এই দুইটা সমীকরণের আমরা যে কাজটা করব, প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণের শেষের যে ডিজিট থাকবে ওই সংখ্যা দ্বারা গুণ করব, এবং 2 নম্বর সমীকরণের কে আমরা কি করব, প্রথম সমীকরণের শেষের যে ডিজিট থাকবে এই সমীকরণ দ্বারা গুণ দেব। তাহলে আমাদের যোগ বিয়োগ করে পরে সমস্যা সমাধান করতে সুবিধা হবে। তাহলে দেখো সেক্ষেত্রে 1 নং সমীকরণ আমরা 3 দ্বারা গুণ করছি, অর্থাৎ এই 2 নং সমীকরণের শেষে কত আছে, 3 আছে, 3 দ্বারা গুণ করছি। এবং দেখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের শেষে আমাদের 4 ছিল, এই 4 দ্বারা আমরা কি করছি, 2 নং সমীকরণকে গুণ দিয়েছি। এটা গুণ করার উদ্দেশ্য পর আমি বলতেছি তোমাদের। তাহলে দেখো আমরা যদি 1 নং সমীকরণে যেটা আমাদের ছিল সেটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা পেয়েছি 3 3 9 এবং 12 সমান সমান, এটা আমরা একটা ইকুয়েশন দিলাম। এবং দেখো 2 নম্বরে যেটা ছিল এটাকে আমরা 4 দ্বারা গুণ করছি, তাহলে 4 কে 4 4 দুগুণে 8 এবং 3 4 12। তাহলে দেখো 1 এবং 2 দুইটা সমীকরণ আমরা এখানে লিখে এই দুইটা যোগ বিয়োগ করতেছি। এটা আমরা যোগ করলাম, এখানে অনেক সময় বিয়োগ করা লাগে, যেহেতু একটা যোগ আর একটা বিয়োগ আছে, সুতরাং যোগ করলে আমাদের এটা মান কাটাকাটি চলে যাবে। তাহলে দেখো এই 12 আর 12 আমাদের চলে যাচ্ছে, এখানে একটা প্লাস একটা মাইনাস। তাহলে দেখো এখানে আছে 9 8, তো 9 থেকে 8 চলে গেলে থাকে কত 1, তাহলে i1 থাকতেছে, তাহলে 4 আর 3 থাকতেছে 7, 4 আর 3 যোগ করলে কত 7। তাহলে আমরা এই মানটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হচ্ছে আমাদের। তাহলে আমরা i1 এর মান পাইলাম -7। এখন i1 এর মানটা 2 নং সমীকরণে বসাই দিছি আমরা। দেখো 2 নম্বর যে সমীকরণটা আছে এখানে বসিয়ে দিলে 7 দুগুণে 14, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে 14, পজিটিভ হয়ে গেলে আর 1 যোগ করলে 15 হচ্ছে। তাহলে 15 পাইলাম আমরা, আর -3i1 থাকতেছে। তাহলে এদিকে নিয়ে এসে গেলে এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে i2 এর মান আমরা 15/3 হচ্ছে, 15/3। তাহলে 15 3 দ্বারা ভাগ করলে মান আসে কত, 5 এম্পিয়ার। সুতরাং আমরা i2 এর মান পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা সহজে মানটা বের করতে পারলাম। এখন দেখো এই i2 এর মানটা যদি আমরা যে কোনো 1 অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা পরবর্তী i1 এর মানটা আমরা পেয়ে যাব। পরের পেজে চলে যাই। দেখো আমরা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা i1 এবং i2 এর মান দেখো, আমরা এখানে যেহেতু i2 এর মান আমরা পেয়ে গেছি, তাহলে i1 এর মান আমাদের পেয়েছিলাম 7 এবং i2 এর মান বলে 5, তাহলে দুইটা মান আমাদের জানা হয়ে গেছে। তাহলে এখন আমরা i3 মান বের করতে পারবো। i1 এর মান -7, i2 এর মান 5, তাহলে যোগ বিয়োগ করলে দেখা যায় -2 আছে, তাহলে i3 মান পেলাম -2 এম্পিয়ার। অর্থাৎ এই যে এদিক দিয়ে যে কারেন্ট আসছে i3, তাহলে আমরা এই i3 মানটাও পেয়ে গেলাম, i1 এর মানও পেয়ে গেলাম, i2 এর মানও পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের i3 মান যেহেতু মাইনাস আসছে, সুতরাং বোঝা যাচ্ছে আমাদের ডিরেকশনটা দেওয়া ছিল নিচের দিকে, আসলে ডিরেকশনটা নিচের দিকে হবে না, ডিরেকশনটা হবে উপরের দিকে। আচ্ছা যাই হোক, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা B3 মান একটু আগে বলছিলাম, এখন যদি এই লোড ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমরা বলছিলাম দুইটা প্রসেসে বের করা যায়। একটা হচ্ছে এটা কারেন্ট বের করে এই রেজিস্ট্যান্সকে গুণ দিলে এটা ভোল্টেজ পেয়ে যাবো। তাহলে এটা আমরা নিচে দেখিয়ে দিয়েছি, অর্থাৎ কারেন্টের মান আমরা পেয়েছি -2 এবং রেজিস্ট্যান্সের মান ছিল 40, তাহলে দুইটা গুণ করে দেখো -80 ভোল্ট, তাহলে এটা আমরা পেয়ে গেছি। অথবা এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজ থেকে আমরা কি করতে পারি, এই যে এখানে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা বাদ দিলেও, বা এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বাদ দিলে আমরা এই ভোল্টেজটা পাবো। অথবা এই যে এই জায়গায় যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ থেকে আমাদের এই ভোল্টেজ ড্রপ বাদ দিলে আমরা এই ভোল্টেজটা পেয়ে যাবো। দেখো আমি দুইভাবে দেখেছি, B3 মান E1 -I1 R1 দিয়ে ক্যালকুলেশন করে 80 ভোল্ট বের করেছি। অথবা B3 সমান VAB বলতে পারি, এই A যেহেতু এটা B, এটা সুতরাং এটা VAB বলতে পারি, অথবা B3 বলতে পারি। E2 I2 R2 অর্থাৎ ভোল্টেজ ড্রপ বের করে, অর্থাৎ আমরা এই ভোল্টেজটা ড্রপটা বের করে এর থেকে বাদ দিলে আমরা মান পেতে পারি 20 -100 বাদ দিয়ে -80 ভোল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা সহজে কি করতে পারি, এই অঙ্কগুলো সমস্যার সমাধান করতে পারি। এখানে তোমাদের নিজেরা করবে, আমি দুইটা অঙ্ক তোমাদের দিয়েছি, এই অঙ্কটা তোমরা নিজেরা করে নেবে, সেম একই ধরনের অঙ্ক। এখানে আরেকটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা তোমরা বাসায় করবে, নিজেরা প্র্যাকটিস করবে। সম্ভাব্য প্রশ্নসমূহ এই অধ্যায় থেকে তোমরা কারশফের কারেন্ট এবং ভোল্টেজ সূত্র শিখবা এবং ব্যাখ্যা শিখবা। এবং এই অধ্যায়ের এই যে অঙ্কগুলো দেখালাম তোমাদের, এই অঙ্কগুলো পরীক্ষায় আসা মতো এগুলো তোমরা ক্যালকুলেশন করবে। বাড়ির কাজ, কারশফের কারেন্ট ও ভোল্টেজ সূত্র লিখো এবং সমস্যা সমাধান করবে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে।
আমি এখন তোমাদের আরেকটা অঙ্ক দিয়েছি, এটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এই অঙ্কটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ওকে, তোমরা যদি এই লাইভ ভিডিওটি আবার দেখতে চাও তবে দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে লগ ইন করো, অর্থাৎ www.facebook.com/skills.gov.bt অথবা www.skill.gov.bt তে ভিজিট করলে এই ভিডিওগুলো তোমরা বারবার আবার দেখতে পারবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আলোচনা হবে, লেকচার আমার হবে 21 অধ্যায় 3 সার্কিট থিওরেম নিয়ে আমরা আলোচনা করব। তবে কারশফের কারেন্ট সূত্র নয়, আগামী ক্লাসে আমরা সার্কিটের থিওরেম নিয়ে, থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সকলকে উপস্থিত থাকার জন্য আগামী ক্লাসে বলতেছি তোমাদের। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।